আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রেস সচিব, প্রধানমন্ত্রী প্রেস সচিব স্পষ্ট করে বলেছেন প্রধানমন্ত্রী ভারত সফর নিয়ে কোনো আপডেট নাই, কোনো তথ্য এখন পর্যন্ত দেওয়ার মতো কিছু নাই, বলার মতো কিছু নাই। একই কথা জয়সরও বলেছে আমি এ বিষয়ে এখন দেওয়ার মতো কোনো তথ্য নাই, তিনি এখানে আসছেন কি আসছেন না ইটস নট কনফার্ম। কিন্তু ভারতের গণমাধ্যম প্রায় সবাই রিপোর্ট করে ফেলেছে 23 থেকে 25 আগস্টের মধ্যে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ভারতে আসছেন, এবং আনন্দবাজার সহ ইন্ডিয়া টুডে সহ নানা পত্রিকা আমরা বিভিন্ন সময় দেখছি এরকম। কেন হচ্ছে এরকম? এটা হচ্ছে ধরেন বাংলাদেশ ভারতের এখন যে সম্পর্কটা এটা খুবই একটু জটিলতার মধ্যে আছে। কারণ ভারত দীর্ঘ সময় আওয়ামী লীগের ফেসিবাদের অন্যতম সমর্থক ছিল এবং ফেসিস্টরা সব ভারতে গিয়ে পালিয়ে আছে। তো সেই জায়গায় ভারতের প্রতি বাংলাদেশের মানুষের মনোভাবটা খুব একটা ইতিবাচক না। তো এই যে ইতিবাচক না সেটাকে ধরেন আরেকটু যে আমাদের যে সরকার আছে বিএনপি, এই সরকারের প্রতি জনগণকে যদি কোনোভাবে আপনার আমি বলবো খেপিয়েই তোলা যায়, এটা একটা ট্রিক। এখন ভারতীয় গণমাধ্যম যে সংবাদগুলো করছে দেখেন, এর আগে কিন্তু সংবাদ হয়েছে যে এনডিটিভি করেছে যে প্রধানমন্ত্রী সফরে যাচ্ছেন, সেটাকে আবার কিন্তু ফলো করে আমাদের বাংলাদেশের গণমাধ্যমেও এনডিটিভিকে উল্লেখ করে বলা হয়েছে যে প্রধানমন্ত্রী যাচ্ছেন। এখন এই মুহূর্তে বাংলাদেশ ভারতের সম্পর্কের কিছু বিষয় আছে যেগুলো এখন আসলে সমাধান হয় নাই, বিশেষ করে শেখ হাসিনাকে ফেরত দিবে কিনা, তারপরে আরো কিছু বাংলাদেশে প্রত্যেক দিনই তারা মানুষ ঠেলে পাঠিয়ে দিচ্ছে। পশ্চিমবঙ্গের নির্বাচনের যে শুভেন্দু অধিকারী অত্যন্ত উত্তেজক কথাবার্তা বলেছেন। এরকম একটা পরিস্থিতিতে যদি বিএনপি সরকার বা প্রধানমন্ত্রী ভারত সফরে যান, তাহলে জনগণের উপর তার যে নিয়ন্ত্রণটা আছে বা আস্থার জায়গাটা আছে সেটা একটু টলে যেতে পারে। ওদের দেশে গণমাধ্যম তাহলে আমরা কি বুঝবো? ইচ্ছা করে এই জাতীয় প্রতিবেদনগুলো তৈরি করে? অসম্ভব কিছু না, ওদের যে সাউথ ব্লক থেকে ইচ্ছে করে এই সংবাদগুলো দেওয়া হয়েছে গণমাধ্যমকে যে আপনারা এই ধরনের সংবাদ করেন। তাতে কি ধরনের কেওয়াজ তৈরি হবে? সিচুয়েশনটা কি ধরেন মঞ্জু ভাইরা তখন বিরোধী দলের জায়গা থেকে কথাবার্তা বলা শুরু করবে, এই সরকার কেন যাচ্ছে, এই বিষয়গুলি তো সমাধান করতে পারছে না, তাহলে কি ভারতের সঙ্গে বাংলাদেশ এই সরকারের কোনো সমঝোতা করছে কিনা, শেখ হাসিনাকে না ফিরিয়ে এনেই প্রধানমন্ত্রী যাচ্ছেন, গোপন আতাত হয়েছে কিনা, এই ধরনের যখন রাজনৈতিক কথাবার্তা আপনার আলোচনার টেবিলে আসবে তখন সরকার কি হবে, একটু বেকায়দায় পড়ে যাবে। সরকারের যে এখন যে পজিশনটা আছে, সরকার খুব শক্তভাবে দেখেন পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে কিন্তু একটা চিঠি দেওয়া হয়েছে, শক্তিশালী চিঠি দেওয়া হয়েছিল। সেই চিঠির পরিপ্রেক্ষিতে যদি এই সংবাদগুলি আপনার ছাড়া হয়, আপনি তো গণমাধ্যমে কাজ করেন, গণমাধ্যমে আমিও কাজ করেছি, গণমাধ্যমে আমি পড়িয়েছিও, তো সেই জায়গায় এই ধরনের ধরেন এজেন্ডা সেটিং বা মিডিয়া ফ্রেমিং এর পার্ট হিসেবে তো এগুলো হতেই পারে। এটা একটা ম্যাটিকুলাস ডিজাইন হতে পারে, হতে পারে, অসম্ভব কিছু না। আমি একটু অধ্যাপক মিথিল আপনার মতামতটা একটু নিতে চাই। মানে এই জাতীয় পরিবেশ আমি আসবো আপনার কাছে, আপনার কাছে প্রশ্নটা আবার রাখা আছে একটু পরে। আমি একটু অধ্যাপক মিথিল আপনার একটা মতামত এখানে নিব, একটু বিশ্লেষণ করবেন। মানে আমরা এরকম সিচুয়েশন আগে কখনো দেখিনি যে দুই দেশের সরকার প্রধানরাই বলছে এখন কোনো আলোচনা হয়নি, এখন সফর কনফার্ম না, কিন্তু দুই দেশের মধ্যে ওদের দেশের গণমাধ্যমে কেবল এই শিরোনামটা দেখতে পাচ্ছি, দিনক্ষণ উল্লেখ করা, কি কি হবে, কোথায় কোন ধরনের বৈঠক হবে, সব কিছু আসলে তারা একেবারে লাইন বাই লাইন লিখে দিচ্ছে। একটু ব্যাখ্যা পেলাম মারুফ মল্লিকের কাছ থেকে, আপনি কিছু যুক্ত করবেন কিনা? আমার মনে হয় অনেকটাই উত্তর মারুফ মল্লিক দিয়ে দিয়েছেন, কিন্তু আমি একটা কথা আমার কাছে খুব স্পষ্টত প্রতীয়মান হচ্ছে যে ভারত বাংলাদেশের সাথে সম্পর্কটাকে প্রায়োরিটি দিচ্ছে। আপনি দেখেন, হ্যাঁ আপনি যথার্থই বলেছেন যে আগে কখনো দেখিনি, আগে আমরা এই জন্য দেখিনি কাজে আগে হচ্ছে আমরা এক মেরু কেন্দ্রিক ছিলাম এবং ওরা ধরেই নিত যে বাংলাদেশ যেটাই করে সেটাই আমাদের সাথে আলোচনা করেই করবে। ব্যাপারটা কিন্তু এখন সেরকম না বিদায়ী কিন্তু ওনারা আমাদের সাথে সম্পর্কের ইস্যুটাকে খুব গুরুত্ব দিচ্ছে। ওনারা যেমন গুরুত্ব দিচ্ছে আমাদেরও গুরুত্ব, আমি যেটা বলবো প্রতিবেশী রাষ্ট্র হিসাবে আমাদেরও গুরুত্ব দেওয়া উচিত। হ্যাঁ, নিঃসন্দেহে ভারত যে একমুখী পররাষ্ট্রনীতি থাকার কারণে আগে যা করেছে আমরা তো সেভাবে এগিয়ে যাচ্ছি না, যাব না। স্বাভাবিকভাবেই যে এই স্লোগানটাই আমি বলবো সবার আগে বাংলাদেশের স্বার্থ দেখে। দেখুন মানে এরকম সিচুয়েশন যখন তৈরি হয় তখন সবচাইতে বড় ভোগান্তির শিকার হয়, তথ্য বিভ্রাটের শিকার হতো দুই দেশের জনগণ। মানে খেলাটা হচ্ছে হয়তো রাজনৈতিক দলগুলোর মধ্যে, কূটনৈতিক নানা রকমের কৌশল খাটানো হচ্ছে। একটু আগে মারুফ মল্লিক যেরকম বললেন যে এই দেশটার ভিতরে সরকার বিরোধী দলের মধ্যে একটা অনাস্থা তৈরি করা, অস্থিরতা তৈরি করা একটা প্ল্যান হয়তো আছে, কিন্তু সাফার তো করছে দুই দেশের জনগণ। না, এটা যথার্থই বলেছেন। আগে কিন্তু আপনি দেখেন
মানুষের যে সোশ্যাল মিডিয়ার উপর এবং মিডিয়ার উপর এত ডিপেন্ডেন্সি ছিল না, কারণ আমরা তখন ওই প্রিন্টেড মিডিয়া আর ইলেকট্রনিক মিডিয়ার উপরই ডিপেন্ডেন্ট ছিলাম। এখন কিন্তু সামাজিক মাধ্যমগুলো আপনি দেখেন এমন কিছু মুখরোচক নিউজ দিচ্ছে যেগুলোর অনেক ক্ষেত্রে আপনি রেফারেন্স ছাড়া দিচ্ছে, আসলে ফ্যাক্ট চেক করছে কিনা আমরা হয়তো পরে জানতে পাচ্ছি এটা ফেক নিউজ, এটা হয়তো পার্শিয়ালি ফেক, এটা হয়তো আসলে অথেন্টিক নিউজ না। যুদ্ধটা অনেক বেশি ভার্চুয়ালি হচ্ছে, এক্স্যাক্টলি ভার্চুয়ালি যুদ্ধই হচ্ছে। এবং সেই জন্যই কিন্তু আপনি দেখেন ভার্চুয়ালি যখন একটা নিউজ পরিবেশন হয় সাথেই কিন্তু এটা আলোচনায় চলে আসে, এবং এটা আলোচনায় ততক্ষণ পর্যন্ত থাকবে যখন ফ্যাক্ট চেক হয় না। আচ্ছা অধ্যাপক মিথিল একটু কিছু জানতে চাইবেন মারুফ মল্লিক আপনার কাছে। জি, আপনি মিথিল ভাই, আপনি যে কথাটা বললেন যে ভারত বাংলাদেশের বিষয়টাকে প্রায়োরিটি দিচ্ছে, আসলে কিভাবে প্রায়োরিটি দিচ্ছে? কিছু বিষয় যদি সে সলভ না করে, শেখ হাসিনার ইস্যুটা দেখেন, শেখ হাসিনা ওইখানে একটা প্রেস কনফারেন্স করেছেন, উনি শারীরিকভাবে উপস্থিত হয়েছেন কি হন নাই সেটা ভিন্ন বিতর্ক, কিন্তু দিল্লিতে উনি কথা বলেছেন। একটা সময় খালেদা জিয়ার আইনজীবী দিল্লিতে এসেছিল, তাকে তখন তারা কথা বলতে দেয় নাই। তো সেই জায়গায় তারা এখন যদি বলি যে ভারত বাংলাদেশকে প্রায়োরিটি দিচ্ছে, আমি তো তার কোনো লক্ষণ নমুনা দেখছি না। আমার কাছে মনে হচ্ছে ভারত তার বিষয়টা চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। আপনি যেটা বলেছেন, ভারত বাংলাদেশের সম্পর্ককে যদি গুরুত্ব না দিত, এত বারবার কিন্তু ভারতের মুখপাত্র থেকে আপনি দেখেন প্রতিটা জিনিসের ব্যাখ্যা আসছে এবং এটার পাল্টা বক্তব্য আসছে, সেটা কি আগে কখনো হয়েছে? আর স্বাভাবিকভাবে পররাষ্ট্রনীতির ক্ষেত্রে একটা দেশ কিন্তু ট্রাম্প কার্ড রেখে দিতে চাবে। সেই হিসাবে আসলে যদিও বলছে আওয়ামী লীগের পক্ষ থেকে প্রপাগান্ডা হচ্ছে যে শেখ হাসিনা ফিরবে, ব্যাপারটা কিন্তু এটা আমি বলবো প্রতিবেশী রাষ্ট্রের একটা ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করছে, এবং এই ট্রাম্প কার্ডটা দিয়ে কিন্তু আলোচনায় আপনি দেখেন আলোচনার বসার জন্য হয়তো এই ট্রাম্প কার্ডটা ব্যবহার করছে। এটা একটা দেশের পার্ট অফ ডিপ্লোমেসি। এখন এই ডিপ্লোমেসি কিন্তু আগেও করেছে ভারত, এখন যেটা করছে, এখন করার পাশাপাশি কিন্তু ওরা যাচ্ছে আলোচনায়, এবং আমাদের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছে আলোচনার জন্য, কিন্তু বারবার ওনাদের মুখপাত্র কথা বলছে, তাহলে বলতে হবে ডেফিনেটলি আগের চেয়ে বেশি দিচ্ছে। এই ব্যাপারে কিন্তু সন্দেহ। আমি তাহলে একটু বিরোধী দলের লেন্স দিয়ে একটু দেখি। মজিবুর মঞ্জু, প্রথমত আপনার কাছে জানতে চাই, আমাদের দেশের সরকারের বক্তব্য, তাদের দেশের সরকারের বক্তব্য, ইনফ্যাক্ট তাদের দেশে যিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল, তার বক্তব্য, আপনারা আসলে তাদের বক্তব্য দেখে প্রভাবিত হচ্ছেন নাকি তাদের গণমাধ্যমের এই রিপোর্টগুলো দেখে প্রভাবিত হচ্ছেন? মানে আপনারা আসলে কোনটাকে বেশি গ্রহণ করছেন, যেটা দিয়ে আসলে প্রতিক্রিয়াটা জানাবেন সেটা আগে স্পষ্ট করবেন, তারপর আপনি নিজে ফিল করেন কিনা যে ভারত তাদের দেখার দৃষ্টিভঙ্গিটা বদলাচ্ছে, তারা একটু বেশি আন্তরিক হওয়ার চেষ্টা করছে, যেটা আসলে কূটনৈতিক স্ট্র্যাটেজিটা একটু বদলেছে বলে মনে হচ্ছে আপনার কাছে? আমি যেভাবে দেখি, আমি মনে করি যে ভারতের ভুল পররাষ্ট্রনীতির কারণে ভারত নিজেই একটা সমস্যার মধ্যে পড়েছে। এই সমস্যাটা কি? এই সমস্যাটা হচ্ছে যে সে আমাদের দেশে যিনি গণধিকৃত হয়ে গণ অভ্যুত্থানের পরিপ্রেক্ষিতে দেশ ছেড়ে যেতে বাধ্য হয়েছেন, তার দেশে যে আশ্রয় নিয়েছেন, তাকে সে সেখানে একটা স্পেশাল সিকিউর পজিশনে রেখে তাকে আশ্রয় দিয়েছে, এবং যিনি হচ্ছেন এখন আমাদের আইনের দৃষ্টিতে মোস্ট ওয়ান্টেড। তো সেরকম একটা লোককে আশ্রয় দিয়ে, ধরেন আপনি আমি দুজনের মধ্যে একটা ডায়লগ হচ্ছে, আপনি আমার একটা শত্রুকে আপনার বাড়িতে আশ্রয় রেখে আপনি আমাকে সেখানে আমন্ত্রণ জানাচ্ছেন। সুতরাং নীতিগত জায়গা থেকে ভারতের কিন্তু এখানে একটা দুর্বল পরিস্থিতিতে সে আছে। এখন থাকার কারণে সে দেখা যাচ্ছে যে এখানে সে একটা কূট রাজনৈতিক বা কূট কৌশলের আশ্রয় নিয়ে সেটাকে ঢাকার জন্য সে বারবার বলছে আমরা তো খুবই আন্তরিক, আমরা তো চাই আপনি আসুন, আসলে সব সমস্যার সমাধান হয়ে যাবে। সুতরাং এটা তো অত্যন্ত স্পষ্ট। এই যে আপনি যেটা বললেন যে বিরোধী দল কেন বলছে ন্যায্যতার সাথে বিষয়টা ডিল করার জন্য, কারণ এটা একটা খুবই ন্যায্য দাবি আমাদের। দেখেন, আমরা প্রথমত বলেছিলাম যে আমাদের যেই খুনি, লুটপাটকারী, লুটেরা বা মানে ফ্যাসিবাদী ক্যারেক্টারের প্রধান আইডল যিনি আপনার সেখানে আছেন, তাকে আপনি আইনগতভাবে ফেরত দেন। ভারত কিন্তু এই চিঠির কোনো জবাব দেয় নাই। দ্বিতীয় হচ্ছে, আমাদের রাষ্ট্র থেকে বলা হয়েছে যে তিনি যাতে সেখান থেকে বসে কোনো রাজনৈতিক তৎপরতা বা উস্কানিমূলক কার্যক্রম চালাতে না পারেন, কিন্তু আমরা দেখছি অনবরত তিনি চালাচ্ছেন। লাস্ট অফ অল যেটা হয়েছে যে একটা বৈঠকের কথা যেটা মারুফ মল্লিক উল্লেখ করলেন, যেটার ব্যাপারে স্পেসিফিক বাংলাদেশ সরকার তাদেরকে দৃষ্টি আকর্ষণ করেছে যে শেখ হাসিনা যদি সেখানে 5ই আগস্টের মতো একটা সেন্সিটিভ ডেতে যদি সেখানে এ ধরনের একটা সংবাদ সম্মেলন করেন,
তাহলে সেটা কিন্তু আমাদের দুই দেশের সম্পর্ককে প্রভাবিত করবে। ভারত সরকার কিন্তু এই ন্যূনতম মানে অনুরোধটুকু রাখে না। আমরা এখন কি এই জায়গাটাতে আসবো যে ভারত সরকার আসলে শেখ হাসিনাকে ফেরত দিতে চাইছে না, নাকি আমরা এভাবে চিন্তা করব যে আপনার শত্রু যখন আমার কাছে আছে, আমি সেই শত্রুটাকে দিয়ে আসলে আপনার কাছ থেকে কিছু পেতে চাইবো, তাকে কার্ড হিসেবে ব্যবহার করে? না, আমার কথা হচ্ছে ভারত সরকার একটা স্পষ্ট করবে। আমি কিন্তু এই প্রশ্নটা তুলেছি যে ভারতের কাছে প্রধানমন্ত্রী কে, তারেক রহমান না শেখ হাসিনা? সে যদি বলে না আমার কাছে প্রধানমন্ত্রী তারেক রহমান, তাহলে তাকে জিজ্ঞেস করতে হবে যে শেখ হাসিনা আপনার কাছে কি, কোন স্ট্যাটাসে আপনি তাকে রেখেছেন এবং কেন আপনি আমার অনুরোধ রাখছেন না? তাহলে বাংলাদেশের প্রধানমন্ত্রীর একটা অনুরোধ যদি ভারত সরকার না রাখে, এবং সেই অনুরোধটা কিন্তু কোনো মেজর অনুরোধ না, যে দেখেন আমাদের দেশে এটা নিয়ে সিরিয়াস লেভেলের রিপারকেশন হচ্ছে, আমার দেশের হাজার হাজার মানুষ এখনো হাসপাতালে। আমি বিরতিতে যাব, তার আগে যদি আপনি এই অংশটার একটা ছোট্ট ব্যাখ্যা আমাকে দিয়ে দেন সংক্ষেপে, যেটা জামাত আমির বলেছেন, আপনি কিছুটা টাচ করেছিলেন, আরেকটু ব্যাখ্যাটা বুঝতে চাই। তিনি স্পষ্ট করেছেন যে বন্ধুত্বের, সমমর্যাদার এবং সমতার ভিত্তিতে ভারতের সঙ্গে বাংলাদেশের এই সফরটা হবে। সেটা কিভাবে সম্ভব, মানে এই মানে সংজ্ঞাটা আমি জানতে চাই আসলে। ন্যায্যতার প্রশ্নটা তো অত্যন্ত পরিষ্কার। ধরেন ভারতের সাথে আমাদের তো মোটা দাগে 4-5টা ইস্যু খুব বার্নিং। কেমন? একটা হচ্ছে যে বার্নিং ইস্যু যেটা, একটা হচ্ছে আমাদের পানির ন্যায্য হিস্সা, স্পেশালি গঙ্গা এবং আমাদের তিস্তার জায়গাটা। এখানে ভারতের সাথে একটা স্পষ্টত ন্যায্যতার জায়গায় আমাদেরকে, মানে সেটা কি আমরা কি তাদেরকে আগে থেকেই বলে যাব যে এই বিষয়টা নিয়ে আমরা কথা বলবো এবং আমরা এটা চাই, সেটা জানিয়ে আমরা যাবো, নাকি সেখানে গিয়ে তারপর জানাবো? না, একটা জিনিস হচ্ছে দুইটা দেশের যখন রাষ্ট্রপ্রধান পর্যায়ে মিটিং হবে, মিটিং এর তো এজেন্ডা সেট করতে হয়, ডিসকাশন করতে হয়। আপনি দেখছেন যে ভারত কিন্তু আমরা স্পষ্ট না, কিন্তু নানা সূত্র থেকে আমরা জানছি যে ভারত বারবার শেখ হাসিনার ইস্যুটাকে এখানে ডায়লগে টেনে আনছেন। শেখ হাসিনার ইস্যুটা নিয়ে তো কোনো ডায়লগ করার প্রশ্ন নাই। প্রশ্নটা অত্যন্ত পরিষ্কার যে তাকে আমাদের আইনের আওতায় আপনি ফেরত দেন, এবং আইনের আওতা ছাড়া আর কি পথ আছে আপনি বলেন? এই যে ভারত যেভাবে, বুঝতে পারছি, আমি বিরোধিতা তো যেতেই হচ্ছে। আরেকটা হতে পারে ভারত শেখ হাসিনাকে পুশিং করে দিতে পারে, এবং আওয়ামী লীগের যারা সেখানে অবৈধভাবে আছে তাদেরকে পুশিং করে দিতে পারে। ভারত তো মানে এই জিনিসগুলো তো ধরেন ন্যায্যতার প্রশ্ন, আসলে এগুলো অনেক বড় বড় ডিসিশনের ব্যাপার। তো আমি বিরতির পরে আলাপ করবো নিশ্চয়ই, কিন্তু একটা প্রশ্ন মারুফ মল্লিক আপনার কাছে করে যায়, এসেই জানতে চাবো এটা। ধরুন ভারত হয়তো চাচ্ছে, শেখ হাসিনাকে ফেরত দিতেও চাচ্ছে, পলাতক নেতাদেরও ফেরত দিতে চাচ্ছে, কিন্তু সেটার জন্য তাদের কিছু দর কষাকষির ব্যাপার আছে। এমন হতে পারে কিনা যে তারা খুব চাচ্ছে বাংলাদেশের প্রধানমন্ত্রী সেই দেশে সফর করুক, যেন সাইড টক হিসেবে এগুলো নিয়ে আলাপ করতে পারে।